আজকে কততম দিনের আলোচনা শুরু হচ্ছে? ডে 15। সো 15তম দিনের আলোচনা আমরা শুরু করছি। গতদিন একটা প্রজেক্ট করেছিলাম মোস্ট প্রবাবলি পিএসপি থ্রুতে। কি ছিল সেটা? টিটি এলআইসিটি পিএসপি ব্যাচ 3। বেসিক সিনট্যাক্স না? এই এলআইসিটি ব্যাচ 3 পিএসপি বেসিক। ডে 14 এর আলোচনা গেছে। আজকে আমরা ডে 15 এর আলোচনা শুরু করছি। ওকে, আমরা বলছিলাম আজকের আলোচনাটা হবে বেসড অন অপারেটর ফার্স্ট। আসেন, কোড চেঞ্জ করেছেন? কোড চেঞ্জ করেছেন কেন? আগে ছিল না, এই জন্য চেঞ্জ করছি। আসছে ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আনতে হলে হয়েছে আপনারটা? কন্ট্রোল প্যানেল থেকে দুইটাই আনইনস্টল করে দেন। ইমেল কন্ট্রোল প্যানেল থেকে দুইটাকে আনইনস্টল করেন, সি ড্রাইভেরটা এবং ডি ড্রাইভেরটা বোথ। আনইনস্টল করার পর কিছু ফোল্ডার রিমেইনিং থাকবে, ওই ফোল্ডারগুলো রিমুভ করে দেবেন। মানে পুরো মেশিনে দুইটা ড্রাইভে আছে, রিমুভ করার পর ডি ড্রাইভে এটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, ডি অথবা এফ ইতে। ওকে, আমরা অপারেটরস নিয়ে কথা বলছি। পিএসপি তে অ্যারাউন্ড 30 ইয়ার্স অপারেটরস রয়েছে, যেগুলো প্রোগ্রামিং এর সময় কাজে লাগবে। প্রোগ্রামিং বলছিলাম যে HTML এ যদি আমরা বলি 10+10 তাহলে আউটপুট কি আসবে? 20।
10 প্লাস 10ই দেখাবে, কারণ HTML অপারেটর চেনে না। অপারেটর চিনে কে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপারেশন করতে পারবে কে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? তো অপারেটরস গুলো যখন অপারেশন করবে ওই সময় আমরা দেখতে পারবো যে এক একজনের বিহেভিয়ার এক এক রকম। সো তাদের নামেও ভিন্নতা আছে, কাজেও ভিন্নতা আছে। সো আমরা ফার্স্টে অ্যারাউন্ড 25 অপারেটরস নিয়ে কথা বলবো, যেটা প্রোগ্রামিং এর সময় বিভিন্ন ভাবে আমাদের সামনে আসবে এবং আমাদের বুঝতে হবে যে এই অপারেটর এভাবে কাজ করে। ঠিক আছে? তো অপারেটর গুলো বেসিক্যালি কাজ করে অপারেন্ট নিয়ে, আমরা তো জানি, তাই না? তো এখান থেকে আমি সবাই বলবে না, আমি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করব। ফর এক্সাম্পল, সো এইটা কি? ভেরিয়েবল। বাট আমি যখন ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার বলেছি, প্লাস একটা মিনিং এবং দুই পাশে যে দুইটা আছে তারও একটা নাম আছে, সেটা কি? একটা অপারেটর আর পাশের দুইটা অপারেন্ট। ঠিক আছে? সেটা ভেরিয়েবল, ঠিক আছে, বাট এটা বেসিক্যালি এখন একটা অপারেন্ট অবস্থায় আছে, আর প্লাসটা কি? অপারেটর অবস্থায় আছে। সো অপারেটর গুলো কাজ করে অপারেন্ট নিয়ে, কখনো একটা কখনো দুইটা। ঠিক আছে? তো ফার্স্টের দিকে আমরা যেটা জানার চেষ্টা করব, ভেরি সিম্পল অ্যারিথমেটিক অপারেটরস, যেটা আমরা একদম ছোটবেলায় অঙ্ক করতে করতে শিখেছি, রাইট? অপারেটর সেগমেন্টে মেজর কয়েকটা ভাগ আছে। অপারেটরস এর মধ্যে মেজর পার্ট হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকেরও আবার ভাগ আছে, এটা হচ্ছে বাইনারি, ইউনারি। ওকে, দেন আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, আর হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে? সো মেজর সেগমেন্ট কয়টা? চারটা, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল আর লজিক্যাল। তো সব মিলিয়ে আমরা আজকে 25টার মতো অপারেটর নিয়ে কথা বলবো, খুবই ছোট ছোট এবং খুব কম সময়ে আমরা এটা জানতে বা শিখতে পারবো। পিএসপি ম্যানুয়ালে আরো অনেক ডিটেইল আলোচনা আছে, আমি যেটা করছি তার সাথে সাথে পিএসপি ম্যানুয়ালটাও একটু পড়তে হবে, ক্লিয়ারিফিকেশনের জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। PHP.NET documentation. তো এখন আমরা আলোচনায় নিয়ে আসি অ্যারিথমেটিক অপারেটর, এবং এর যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইনারি। বাইনারি আমরা কেন বলছি? দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। অপারেটর গুলো কাজ করে দুইটা অপারেন্ট নিয়ে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড এটার নাম কি? মডিউলাস।
ওটার নাম হচ্ছে মডুলাস। সো প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস এই পাঁচটা অপারেটরকে আমরা অ্যারিথমেটিক বাইনারি অপারেটর বলে থাকি, কারণ এরা যখন কাজ করে তখন দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে। সো আমি যদি ইকো বলি 10 প্লাস 20, রাইট, নর্মাল লজিক অনুযায়ী খেয়াল করেন, নর্মাল লজিক অনুযায়ী এখানে 30 বসছে, বাট আমি যদি এটাকে মাইনাস বলি আউটপুট আসবে কত? -10, রাইট। মাল্টিপ্লিকেশন ঠিকঠাক মতোই হবে 200, ডিভিশন এটা কি হবে 0.5, অর্ধেকটা হবে। এবার কেউ কিছু বলবে না, আমি যাকে জিজ্ঞেস করব, নাও আপনি, হ্যাঁ কি আসবে? 10। 10 কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ 10ই থাকে, ঠিক আছে? সো ভাগ শেষটা আসবে। অনেকে এটাকে পার্সেন্টেজ মনে করে, যেটা একেবারেই ভুল ধারণা। সো এটা ভাগ শেষ হবে। সো ভাগ শেষটা আমরা যদি দেখি 10 পাবো, বুঝতে পেরেছেন? ভাগ শেষটা আমরা 10 পাবো। এই হলো পাঁচটা অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। রিপিট করছি, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। একজনকে বসতে দেন এখানে, আপনি পেছনে চলে যান অথবা ইয়েতে। ও আচ্ছা আচ্ছা, ওটা ইনস্টল হয়েছে না? এইটা ইনস্টল শেষ না? আচ্ছা, এরপরে আসি arithmetic unary operator। অ্যারিথমেটিক ইউনারি অপারেটর সেগমেন্টে ইউনারি বলা হয় যে অপারেটরগুলো একটা অপারেন্ড নিয়ে কাজ করে, ইউনারি। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি ইউনারি, দুইটা হলে বাইনারি। ওকে, তো ইউনারি অপারেটর কি কি আছে? প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আর কি? এটাকে কে বলতে পারে? এর নাম কি? দিস এন্ড দিস। এটা কি? উপরেরটা মাইনাস। আমি যদি শুধু সাদা কাগজে একটা টান দিয়ে দেই, আপনি ওটাকে কি বলবেন? হাইপেন। তিন ভাবে এটার ইউজ আছে। সিম্পলি লাইক আমার সামনে বলা হলো দিস, এটা কি? সাদা কাগজে আপনাকে টান দিয়ে বললো এটা কি? বলেন। হাইপেন। ওকে, এটা কি? বলেন। ভুল হয়ে গেল, হ্যাঁ, মাইনাস বললে এটা ভুল হবে, এটাকে বলা হবে নেগেশন সাইন। ওকে, মাইনাস হবে তখন যখন এরকম একটা কিছু থাকবে, বোথ সাইডে অপারেটর আছে, অপারেন্ট আছে, তো তখন সে মাইনাস বা সাবট্রাকশন সাইন। ওকে,
যদি এক সাইডে থাকে এবং সেটা যদি হয় অপারেটরের লেফট সাইডে, তখন সেটাকে বলা হয় নেগেশন। এটা একটা ইউনারি অপারেটর যার কাজ সাইন চেঞ্জ করা, ভেতরের ভ্যালু যা থাকবে যা চেঞ্জ করে দেবে। বি এর ভ্যালু যদি থাকে 10, তাহলে এটাকে বলে দেবে কি -10, করে দেবে কি -10। বুঝতে পেরেছেন? অত্যন্ত ইম্পর্টেন্ট, ছোট ছোট ইন্টারভিউয়ে আপনাকে টেস্ট করার জন্য এই বিষয়গুলো ধরতে পারে। এখন তারপরে বা তার আগে আছে দুইটা অপারেটর, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। এটাকে প্লাস প্লাস বললে হবে না বা মাইনাস মাইনাস বললে হবে না। হ্যাঁ, যদি অপারেটর হিসেবে আপনার সামনে কেউ এভাবে লিখে, লাইক ইন্টারভিউ এর সময় কিন্তু সাদা কাগজ থাকে, হ্যাঁ, এভাবে লিখে দিয়ে বলে, আপনি যদি বলেন প্লাস প্লাস তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা বেসিক্যালি ইনক্রিমেন্ট সাইন, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস না বলে বলতে হবে ডিক্রিমেন্ট সাইন। তো একটা ইনক্রিমেন্ট আর একটা কি ডিক্রিমেন্ট। কাজ কি বেসিক্যালি এদের? ইনক্রিমেন্ট সাইনের কাজ হচ্ছে এক করে যোগ করা আগের ভ্যালুর সাথে। আমার যে ভ্যালু আছে তার সাথে এক যোগ করে দেবে, আর মাইনাস মাইনাস হচ্ছে বিয়োগ করে দেবে। বাট ভেরিয়েশন আছে যে আমি কোথায় প্লাস প্লাস দিচ্ছি, আগে দিচ্ছি না পরে দিচ্ছি। বেসিক্যালি নেগেশন অলওয়েজ লেফটে বসে। লেফটে বলতে নেগেশনটা আমি যদি বলি লেফটেই বসবে, এটা কোনো মিনিং রাখে না। এটা বেসিক্যালি একটা এরর সিনট্যাক্স, এভাবে লেখা যায় না যে অপারেটর দেন নেগেশন, রাইট? এভাবে দেওয়ার পর সে এক্সপেক্ট করবে এর পাশে একটা কিছু অ্যাটলিস্ট থাকবে, এখানে লেখাই যাবে না। বাট আমি এভাবেও লিখতে পারি ইনক্রিমেন্ট, আবার এভাবেও লিখতে পারি ইনক্রিমেন্ট। সো এটাকে বলা হবে প্রি ইনক্রিমেন্ট, আর এটাকে বলা হবে পোস্ট ইনক্রিমেন্ট। পার্থক্য আছে দুইজনের মধ্যে। প্রি ইনক্রিমেন্টে যদি এভাবে লিখি n এর ভ্যালু যদি 10 হয়, বাট এখন আউটপুট দেখাবে কত 11, কারণ দেখাচ্ছে কখন পরে, যোগ হচ্ছে কখন আগে, আগে যোগ হচ্ছে পরে দেখাচ্ছে, তার মানে দেখাবে 11। আর এখন যদি একে ইকো করা হয় তাহলে n এর ভ্যালু যদি 10 থাকে আমার আউটপুট দেখাবে 10, বাট পরে যদি আবার দেখতে চাই তখন দেখাবে কত 11। পার্থক্য আছে কিন্তু আগে পরে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেই ফর এক্সাম্পল আমি x = 10 নিয়ে নিচ্ছি এবং আমি বলছি প্লাস প্লাস $x। আমি যদি শুধু $x দিতাম আউটপুট কত আসতো? আউটপুট আসতো এই তো আসার কথা, আউটপুট 10। আমি যদি এখানে 100 দেই আউটপুট আমার 100। বাট এখন যদি আমি দেই প্লাস প্লাস x করি, সেই ক্ষেত্রে 1 যোগ করে দিয়েছে কারণ প্লাসটা আগে দিয়েছি। নাও এখন যদি এরকম করি x প্লাস প্লাস, আউটপুট কত আসবে? 100 আসবে। ইকো হয়ে গেছে আগেই, দেখিয়ে দিয়েছে x এর ভ্যালু আগেই, বাট যোগ হয়েছে কখন? পরে। পরে যখন আবার আমি x কে দেখতে চাইবো, একটু খেয়াল করেন, নতুন একটা সিনট্যাক্স শিখছি। আমি চাচ্ছি যে মাঝে একটা ডটেড থাকবে, তখন আবার x কে দেখাবে, রাইট? বাট এরর চলে আসার কথা, এরর চলেও আসছে। খেয়াল করেন রেড মার্ক বসে গেছে, কারণ
তো এর জন্য বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল কিন্তু, আর এটা বেসিক্যালি কি গতদিন শিখিয়েছিলাম কোটেশনের মধ্যে যখন কোনো কিছু থাকবে কি বলা হবে, স্ট্রিং। ওকে, সো এটা ভেরিয়েবল এবং স্ট্রিং। সো স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি বসতে পারে না, বসাতে হলে তাদেরকে যুক্ত করে বসাতে হয়, কনক্যাট করে বসাতে হয়। সো এখন আরেকটা অপারেটর শিখবো, যদিও এটা অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা পার্ট অফ অপারেটর, বাট এই অপারেটরটা পিএসপি তে অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার নাম কনক্যাটেনেশন অপারেটর, যা মূলত আমরা ফুল স্টপ নামে জানি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, কনক্যাট। পিএসপি তে বলা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। এখন এররটা চলে গেছে, খেয়াল করেন। ভেরিয়েবলের সাথে স্ট্রিং, স্ট্রিং এর সাথে ভেরিয়েবল যখন আমরা বসাতে যাব তখন কি বসবে, কনক্যাটেনেশন। ফুল স্টপ বললে ভুল হবে, এর একটা নাম আছে কনক্যাটেনেশন। ঠিক আছে, পড়ার সময় যদি বই পড়ার সময় ফুল স্টপের জায়গায় কনক্যাটেনেশন পড়েন অন্যায় হবে না, বাট প্রোগ্রামিং এর সময় তাকে যদি ফুল স্টপ বলা হয় অন্যায় বলা হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে বই পড়ার সময় ওটা কনক্যাট বলবেন। বুঝতে পেরেছেন? লেটস টেক যে ফার্স্টে আমাকে দেখাবে কত 100, বাট এই এক্সটা যখন প্রিন্ট হবে তখন দেখাবে কত 101, কারণ ইতিমধ্যেই এক যোগ হয়ে এক্স এর মধ্যে বসে গেছে। তাই কিনা? হ্যাঁ, ওকে। এখন আমি একজনকে জিজ্ঞেস করব, সুমন বলবে আউটপুট কি হবে। 100, পরের বার 100, 99, গুড। কত দেখাচ্ছে 99, তার মানে এক বিয়োগ হয়ে গেছে। বাট আপনি এইবার আউটপুট কি আসবে, দুইটার ক্ষেত্রেই বলবেন। ওইটাও 99, দুইটাই 99, কারণ শুরুতেই মাইনাস হয়ে যাচ্ছে এবং পরে তো একই ভ্যালুই ধারণ করছে। সো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত আগের ভ্যালুটাই ধরে রাখে। তুনচুঙ্গা, বোঝা গেছে? আজকে দুই আতিকি আসে নাই। কে? আরেকজন কই? এরা রোস্টারিং করে, বুদ্ধি শুদ্ধি করে, প্রতিদিন 20 জন আসে, 21 জন আসে। ঢাকা ইন্টারন্যাশনাল 9 জন আসছে, একজন আসেন নাই। তাহলে এর পরবর্তী যে অপারেটরটা তার নাম কি, নেগেশন, রাইট? পাওয়ারফুল অপারেটর। আর ওই অপারেটরটা নিয়ে একটু কথা বলছি। বেসিক্যালি একটা অপারেন্ড নিয়েই কাজ করে, আর সে শুধু সাইনটাকে চেঞ্জ করে দেয়। আমার দরকার পজিটিভ ভ্যালু, আমার হাতে আছে নেগেটিভ ভ্যালু, আমি কি পজিটিভ বানিয়ে নিতে পারবো না? পসিবল তো। নেগেটিভ আছে পজিটিভ, পজিটিভ আছে নেগেটিভ, সো আমার এই একটা ছোট্ট অপারেটরই যথেষ্ট। বলে না যে জোর করো, এটা জোর করেই করা। প্রোগ্রামিং এ অনেক সময় জোর করা হয়, ফোর্স করা হয়, রাইট? সো এই ফোর্স করার ক্ষেত্রেও এই অপারেটরটা কাজ করে। আরো একটা অপারেটর আছে, ওটাও ছোট্ট অপারেটর, বাট ফোর্স করার কাজে অত্যন্ত পাওয়ারফুল। আচ্ছা, সো
অলওয়েজ যে বিষয়টা মাথায় রাখবেন, যদি মাইনাস এবং একটা ভেরিয়েবল থাকে তখন সেটাকে আর মাইনাস বলা যাবে না, সেটা হয়ে যাবে নেগেশন বা সাইন ইনভার্টার। ওকে, নাও অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরটা বেসিক্যালি অন্যদের কাছ থেকে ধার নিয়ে একটা অপারেটর সিরিজ তৈরি করেছে। একটা মেইজের অপারেটর আছে যেটা আমরা অলওয়েজ ইউজ করে থাকি, একদম ছোটবেলা থেকেই সেটা জানি এবং ওটা ম্যাথ করার সময় প্র্যাকটিস করি এবং খুব বেশি ইউজ হয়, সেটা আমরা ইকুয়াল হিসেবে জানি। ইকুয়াল অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা প্রোগ্রামিং এর সময় সেটাকে বলে থাকি। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল যে অপারেটরটা সেটা হচ্ছে দিস ইকুয়াল। অলরেডি এর ইউজ হয়েছে, একটু খেয়াল করেন, এবং আপনারা কিন্তু কেউ কিছু বলেনও নাই, আমি এটা ইউজও করেছি এবং আমরা সবাই কিন্তু বুঝতেও পেরেছি যে $x ইকুয়াল 100, দ্যাট মিনস 100 অ্যাসাইন হচ্ছে x এ। সো মাঝে অ্যাসাইনমেন্ট অপারেটরকে ইকুয়াল, তার মানে আমি যদি বলি যে ওয়াহিদ ইকুয়াল জায়েদ, জায়েদের সকল বৈশিষ্ট্য চলে আসবে কার মধ্যে? ওয়াহিদের মধ্যে। বাট ওয়াহিদ তার সবকিছু হারিয়ে ফেলবে, রাইট? তার সকল বৈশিষ্ট্য কি হয়ে যাবে? আগে থেকে যদি কোনো কিছু থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে তার সাথে বসে যাবে কার? জায়েদের ভ্যালুটা। সো অলওয়েজ লেফট সাইডের ভেরিয়েবল রাইট সাইডের ভ্যালু কি করে? কন্টেইন করে, এবং অ্যাসাইন করার জন্য ইউজ হয় কি? ইকুয়াল অপারেটর। সো মোস্ট পাওয়ারফুল অপারেটর। অলওয়েজ দেখবেন আমি অ্যারের ভ্যালু অ্যাসাইন করছি, ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করছি, সব সময় কি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটাই কাজ করছে। সিম্পল, ইকুয়াল, অত্যন্ত পাওয়ারফুল। হ্যাঁ, প্রোগ্রামিং এর সময় একে বিগ হ্যান্ড হিসেবে ইউজ করা হয়ে থাকে। সো আমরা ইকুয়াল অপারেটরের সাথে অন্যান্য অপারেটর মিলিয়ে কিছু অপারেটর তৈরি হয়, শর্ট হ্যান্ড অপারেটর। এগুলোকে বলা হয় প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল এন্ড ডট ইকুয়াল। এই সাতটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। সকলেই কি বাইনারি আর কি, সবগুলো অপারেটরই বাইনারি। দুইটা ভ্যালু থাকতে হবে তার, দুইটা অপারেন্ট অ্যাটলিস্ট এখানে থাকতে হবে। সো ফার্স্ট এরটার ক্ষেত্রে আমি যদি বলি যে $x ইকুয়াল 100, দ্যাট মিনস খুব ইজিলি বোঝা যাচ্ছে যে 100টা অ্যাসাইন হচ্ছে কোথায়? x এর মধ্যে। বাট আমি যদি বলি $y ইকুয়াল 200, রাইট, বা $x ইকুয়াল 200, এখন যদি আমি ইকো করি $x, তুনচঙ্গা বলবে আউটপুট কত আসবে? হ্যাঁ, 100। কেন? একটু এক্সপ্লেইন করেন। x ইকুয়াল তো 200ও আছে, উপরের লাইনে 200 আছে, নিচের লাইনে 100 আছে। কনফিউজ করার চেষ্টা করলাম, কনফিউজ হয়ে গেল। খেয়াল করেছেন? এটা বেসিক্যালি বলা হয় কনফিডেন্টের অভাব। সো আপনি ফার্স্টে যা বলেছিলেন এক্স্যাক্টলি কারেক্ট ছিল, কারণ হচ্ছে x এর একটাই ভ্যালু হবে অলওয়েজ, কারণ ভেরিয়েবল একটার বেশি ভ্যালু ধারণ করতে পারে না। প্রথম লাইনে 200 অ্যাসাইন হয়েছে ঠিক, x এর মধ্যে এই পর্যন্ত 200ই ছিল, বাট এই লাইনে আসার পর x এর মধ্যে আবার অ্যাসাইন করা হলো কত? 100। সে 200 ভুলে গেল, এখন তার মধ্যে থাকলো কত? 100। বুঝতে পেরেছেন? দুইটা দেখানোর কোনো কারণ নেই। সো আউটপুট হিসেবে এখানে ভ্যালু 100ই আসবে। ওকে, বাট এখন যদি আমি এখানে এই কাজটা করি তাহলে কি হবে, বা লিখাই যাবে কিনা?
লিখা না গেলে এরর আসতো, এখন পর্যন্ত কোনো এরর আসে নাই, তার মানে এটা লেখা যায়। এটা বেসিক্যালি একটা অপারেটর, প্লাস ইকুয়াল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কাজ হবে কিভাবে, আউটপুট কি দেবে? স্বর্ণা না, স্বর্ণাই ঠিক বলেছে, আপনারা সবাই ভুল বলেছেন, রাইট? আমরা যেটা দেখি, যারা একটু বেশি জানে তারা কম প্র্যাকটিস করে। স্বর্ণা 0 থেকে শুরু করেছে, আস্তে আস্তে ইমপ্রুভ করছে, ডে বাই ডে কিন্তু ইমপ্রুভমেন্ট পাচ্ছি, অন্যদের ডিমোশন হচ্ছে, তাই না সৌদ? হাউ হ্যাঁ, এখানে ঠিক আছে। আমি বেসিক্যালি এটা 100 ধরে কথা বলছি, এবার 200 হবে না, এবার 200 হবে। আচ্ছা, সো এখন এটা ক্ষেত্রে ঠিক আছে যে এখানে যখন 200, তখন 200 আগে আছে, তার সাথে 100 যোগ হয়েছে, হয়ে গেছে কি 300। নাইস, আমি ভুল করছিলাম। আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন যে আমি যদি ঠিক এরকম করি 100, এটার একটা এলাবোরেশনে যায়। এটা বেসিক্যালি লেখা হয় অনেক সময় প্রোগ্রামিং এর সময়, আমরা এই কাজটা করতে খুব পছন্দ করি যে x ইকুয়াল, আমরা x প্লাস 100 এটা লিখতেই পছন্দ করি না, এভাবে লিখে ফেলি। বেসিক্যালি এইটা আর এইটা একই কথা, তাই না? যে x প্লাস ইকুয়াল 100, এটা মূলত কি x ইকুয়াল x প্লাস 100। তো ডাবল লেখা হচ্ছে না ভেরিয়েবলকে? হ্যাঁ, ভেরিয়েবলকে কিন্তু ডাবল লেখা হচ্ছে। সেটা একটা স্কিপ করার জন্য আমরা এই ধরনের একটা ছোট্ট অপারেটর ইউজ করে দেই, যা মূলত আমার লেখাটাকে বা আমার কোডকে কিছুটা শর্ট করে ফেলে। এটাকে শর্ট হ্যান্ড টেকনিক বলা হয়ে থাকে। সো যখনই আমরা এরকম কিছু একটা করব এখন, বা মাল্টিপ্লিকেশন করব বা ডিভিশন করব, অলওয়েজ এই অপারেটরটা আমরা এভাবে ইউজ করব। এবার একদম পেছনে মাঝখানের জন বলবে, চশমা পরে আছেন, আউটপুট কত আসবে? 2। পাশের জন 0, ওই পাশের জন 2 হবে, আপনি 0। প্রিন্স প্রিন্স বলেন। 0। হ্যালো এ ক্লাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকে 2 বলেছে, অনেকে 0 বলেছে, অনেকে মানে চিন্তা করছে কি বলবে, তাই না? আচ্ছা, এটা 0 হবে, ভাগ না, এটা মডুলার সাইন, ভাগ শেষ, এটা 0 হবে। আর এবার যদি আমি এইটা দিই, হিমেল কি হবে? x dot equal 100, 200 পরে পাশে 100 থাকবে। সো আমাকে বলতে হবে 200100, আউটপুট হবে 200100। দুজন পাশাপাশি বসে যাবে, কোনো ভ্যালুই সে রিপ্লেস করবে না। রিপিট করছি, কোনো ভ্যালুই সে রিপ্লেস করবে না, দুজনকে পাশাপাশি বসিয়ে দেবে। সো ডটের কাজ কি? কনক্যাট করা। বুঝতে পেরেছেন?
ওকে, আচ্ছা এবার আসি পরের যে সেগমেন্টটা আছে ঠিক সেই সেগমেন্টটাতে। এটা অ্যাকচুয়ালি টার্নারি অপারেটরের মধ্যে পড়ে। আর এই টার্নারি অপারেটর গুলো জানতে হলে কন্ডিশনাল, লজিক্যাল, স্টেটমেন্ট এগুলো সব জেনে আসতে হবে, দেন ওটা বোঝা যাবে। শিফটিং মানে আপনি লেফট শিফট করতে পারেন, রাইট শিফট করতে পারেন ভ্যালুগুলো, রাইট? যে আগে একটা ভ্যালু ছিল, আপনি পরের ভ্যালুটা তার ইমিডিয়েট আগের ভ্যালুটাকে চাচ্ছেন। সো এটা বেসিক্যালি চেইন প্রসেস। আমরা বলছিলাম যে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করলে সে ভুলে যায়, বাট তার লিগেসি থাকে। আমরা ভেরিয়েবল বলতে লাস্ট ভ্যালুটাকেই পিক করি, বাট আমি যদি শিফট লেফট করতে চাই, শিফট রাইট করতে চাই, আগে পরে কি ভ্যালু ছিল, তখন ওই অপারেটর গুলো ইউজ হয়। বুঝতে পেরেছেন? এটা আমি বলেছি যে অ্যারাউন্ড 30, বাট আলোচনা করব কতগুলো, 25। তো ওইগুলো একটু পরে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাও এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ সবই গুরুত্বপূর্ণ, একটার পরে আরেকটা আর কি। হ্যাঁ, তো যখন যে সিনট্যাক্স গুলো আলোচনা হচ্ছে, কাউকে দিয়ে কিন্তু প্রোগ্রামিং মানে কাউকে ছাড়াই প্রোগ্রামিং করা যাবে না। আমি যদি বলি যে ভেরিয়েবল ছাড়া প্রোগ্রামিং করব, দাঁত ভেঙে যাবে, হবে না বেসিক্যালি। হ্যাঁ, অপারেটর ছাড়া প্রোগ্রামিং করব, হবে না। হ্যাঁ, স্টেটমেন্ট ছাড়া, লুপ ছাড়া, ফাংশন ছাড়া, কোনোভাবেই কোনো কিছু ছাড়াই প্রোগ্রামিং করা সম্ভব না। প্রত্যেকটা সিনট্যাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? সো আবার অপারেটর গুলোর মধ্যেও অপারেটর যেগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ। সো অত্যন্ত ইম্পর্টেন্ট। কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত যে অপারেটর নিয়ে আমি কথা বলেছি তারা মূলত ভ্যালু নিয়ে কাজ করেছে। আমি একটা জিনিস একটু ক্লারিফিকেশনে যাই। গতদিন ভেরিয়েবলের ক্লাসে আমরা শেষ করেছিলাম, বাট একটা ছোট্ট জিনিস আর কি স্কিপ হয়ে গেছে, যেটা আমি এখন একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ভেরিয়েবল এর ভ্যালুর উপর বেস করে তার টাইপ নির্ধারণ করে। ভেরিয়েবল তার ভ্যালুর উপর বেস করে তার টাইপ নির্ধারণ করে। ভেরিয়েবলে ভ্যালুর উপর বেস করে পিএসপি তে টাইপ আছে 8টা, বাট আমরা আপাতত শিখবো কয়টা? 4টা। আমরা যতটুকু বুঝি তার উপর বেস করে আমরা 4টা টাইপ একটু দেখার চেষ্টা করব। একটু খেয়াল করি, মাই ভেরিয়েবল, এটা যদি একটা ভেরিয়েবল হয়, আমি 100 দিয়েছি। একটু খেয়াল করেন, আমি কন্ট্রোল ধরে স্পেস যদি চাপি, মাই ভেরিয়েবল তার সামনে চলে আসে কি int, দ্যাট মিন্স এটা ইন্টিজার ভ্যালু, রাইট? এটা একটা ইন্টিজার ভ্যালু। ভ্যালুটা কি হচ্ছে? নাম্বার হওয়াতে অ্যাসাইন হচ্ছে এবং ভেরিয়েবলটা অটোমেটিক ইন্টিজার টাইপে কনভার্ট হয়ে যাচ্ছে। বাট এটা যদি আমরা ব্ল্যাঙ্ক দেই, একটু খেয়াল করেন, কোনো ভ্যালু অ্যাসাইন হয় নাই, স্ট্রিং, কারণ কোটেশন আছে, কোনো কিছু নেই, বাট সিঙ্গেল কোট আছে, রাইট? আবার আমি যদি এর ভেতরে কোনো ভ্যালু দিয়েও দেই, স্টিল এটা কি স্ট্রিং। কোথায় যাচ্ছি বারবার? এখান থেকে তো দেখাবে না, আমাকে দেখাবে নেট বেঞ্চ থেকে। এটা আমার স্ট্রিং টাইপ। সো কোটেশনের মধ্যে কোনো ভ্যালু যদি ভেরিয়েবলে অ্যাসাইন হয়, তাকে আমরা কি বলবো? স্ট্রিং। আচ্ছা, এবার আসি, আমরা কিছুক্ষণ আগে নাম্বার দিচ্ছিলাম, ফ্র্যাকশন ভ্যালু দিচ্ছি, ফ্লোট ভ্যালু দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তার ডেটা টাইপ কি হচ্ছে? পিএসপি তে সেটাকে বলা হয় রিয়েল, REAL। ঠিক আছে, এটা বেসিক্যালি কি রিয়েল। সো রিয়েল ভ্যালুটার কাজ কি? রিয়েল ভ্যালু মূলত ফ্লোটিং পয়েন্টের হয়ে থাকে। ইন্টিজারের সাথে যদি কোনো ডটেড ভ্যালু থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? রিয়েল ভ্যালু বলে থাকি। আচ্ছা,
এরপরে আসে ট্রু অর ফলস, রাইট? এদেরকে বলা হয়ে থাকে বুলিয়ান ভ্যালু। এরা কিন্তু কোনো ভ্যালু ধারণ করে না, জাস্ট স্টেট ধারণ করে, ট্রু অথবা কি ফলস। সো বুলিয়ান ভ্যালু এদেরকে বলা হয়ে থাকে। সো আমি যদি এখানে যাই দেখব এটা আসছে কি বুলিয়ান টাইপ। ওকে, মাই ভেরিয়েবলটা এখন কি বুলিয়ান টাইপ। তাহলে কি কি শিখলাম আমরা? ভেরিয়েবলের আপাতত 4টা টাইপ শিখলাম, আরো 2টা টাইপ আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই শিখবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বা অ্যারে নিয়ে কথা বলবো। অবজেক্ট টাইপ, অ্যারে টাইপ, এই ধরনের টাইপ আছে। বাট আমরা এখন পর্যন্ত যেটাতে কনসেন্ট্রেট করি সেটা হচ্ছে যে মাই ভেরিয়েবল ইকুয়াল টু, মানে আমরা 4টা জিনিস এখন পর্যন্ত দেখলাম, তাই না? তো এর মধ্যে যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে ভেরিয়েবলের ভ্যালু হতে পারে ইন্টিজার, ভেরিয়েবলের ভ্যালু হতে পারে স্ট্রিং, ভেরিয়েবলের ভ্যালু হতে পারে রিয়েল, বাট এটা সলিড ভ্যালু, রাইট? সলিড ভ্যালু। আর 4 নম্বরটা কি বুলিয়ান, এটা মূলত কি ট্রু অর ফলস। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ডিসিশন, ওটা কোনো ভ্যালু না, এটা একটা ডিসিশন। আপনি স্ট্রেট ডিসিশন নিয়ে নিচ্ছেন, ইয়েস ট্রু আমি করব, নো ফলস এটা আমি করব না, রাইট? সো তার মানে আমরা ইয়েস নো যেটা বলে থাকি, ইয়েস কে ট্রু আর নো কে ফলস ধরে আগাতে পারি। ওকে, সো কন্ডিশনাল অপারেটর গুলো কিন্তু এই ধরনেরই আউটপুট রিটার্ন করে, ট্রু অর ফলস। এর আগের যে অপারেটর সেগমেন্ট গুলো আমরা দেখলাম, আমরা বেসিক্যালি উপরে 8টা নিচে 7টা, অলরেডি 15টা অপারেটর দেখেছি, রাইট? অলরেডি 15টা অপারেটর দেখেছি, 15টা বলবো না, আমরা 16টা অপারেটর দেখেছি ডট অপারেটর সহ। কোথায় যেন আমরা ভেরিয়েবল আর স্ট্রিং বসিয়েছিলাম একসাথে, বলেছিলাম ডট, ওটা হচ্ছে কনক্যাট। আর এটাকে বলা হয় কনক্যাট ইকুয়াল, এটাকে বলা হয় মড ইকুয়াল, এটা ডিভিশন ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, সাবট্রাকশন ইকুয়াল, অ্যাডিশন ইকুয়াল, অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? তো অলওয়েজ এরা কাজ করছে ভ্যালু নিয়ে, আউটপুট দিচ্ছে ভ্যালু, সলিড ভ্যালু, নাম্বার আর স্ট্রিং, রাইট? এরা অলওয়েজ কাজ করছে কি দিয়ে? নাম্বার, স্ট্রিং আর রিয়েল ভ্যালু নিয়ে। আউটপুটও দিচ্ছে কি নাম্বার, স্ট্রিং আর রিয়েল। সো উপরের 15টা অপারেটর কি করে? নাম্বার, স্ট্রিং আর রিয়েল ভ্যালু নিয়ে কাজ করে, আউটপুটও দেয় কি নাম্বার, স্ট্রিং আর রিয়েল। ওকে, বাট বুলিয়ান কি নিয়ে কাজ করে? বুলিয়ান ম্যাক্সিমাম, সরি, কন্ডিশনাল অপারেটর কাজ করে মূলত ভ্যালু নিয়ে, আউটপুট দেয় বুলিয়ান। সে তার অপারেন্টের মধ্যে সে রাখতে পারে ফ্লোট ভ্যালু, ইন্টিজার ভ্যালু অথবা স্ট্রিং ভ্যালু, রাইট? সে কখনো তার অপারেন্টের মধ্যে ট্রু রাখতে পারে, হ্যাঁ রাখতে পারে, সে বুলিয়ান ভ্যালু রাখতে পারে, বাট সে এন্টায়ার আউটপুটটা কি দেবে? ট্রু অর ফলস। সো আমি অপারেটর গুলো বলছি, গ্রেটার, গ্রেটার ইকুয়াল, লেস, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, নট, ডাবল, ইকুয়াল। অনেকগুলো অপারেটর, রাইট? কয়টা হলো একটু চেক করি। 4 4 8, 8টা অপারেটর এই সেগমেন্টে আছে। এরা মূলত বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। আমরা কোনো কিছু না জানি, এটা আমরা অনেক আগেই শিখেছি ছোটবেলায়। কি বলা হয় এটাকে? গ্রেটার দেন, তাই না প্রিন্স? এটাকে আমরা শিখেছি গ্রেটার দেন নামে। এটা গ্রেটার আর ইকুয়াল, এটা লেস দেন, আর এটা লেস অর ইকুয়াল। এবার কেউ বলবে না, আমি জিজ্ঞেস করব। আপনি? হ্যাঁ, এর একটা নাম আছে, জানা নেই।
ইকুয়াল ইকুয়াল ঠিক, এর কাজ কি সেটা বলেন। আমরা ইউজ করেছি না, আমরা কিন্তু এটা সি তে ইউজ করেছি। সো একটা নাম ছিল এবং কাজ ছিল, কাজ কি? একদম পেছনে। দেখতে পাচ্ছেন না? আপনার লাইটটা অফ করলে লাইটটার জন্য। এবার দেখতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ, ওটা উনিও বলেছেন, আপনি রিপিট করেছেন শুধু, নতুন কিছু। এর কাজটা বলেন, কি করে, কি কাজ করে? ভ্যালু ভ্যালু কম্পেয়ার করে, সে চেক করে যে লেফটের ভ্যালু এবং রাইটের ভ্যালু সমান কিনা। এই জন্য এটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর। যে লেফট এবং রাইটের ভ্যালু যদি সমান হয় তাহলে আমি বলবো ট্রু, না হলে ফলস। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে না, আমি এবার যদি বলি নট ইকুয়াল, এ কি কাজ করবে? আপনি নট ইকুয়াল, সমান নহে, রাইট? যদি সমান না হয় ট্রু, আর সমান হলেই কি ফলস। বিপদ কোথায়? যদি সমান হয়ে যায় ফলস হয়ে যাবে, আর যদি সমান না হয় ততক্ষণ পর্যন্ত সে ট্রু দিতে থাকবে। আর কত ইকুয়াল, তাই না? তো তিনটা ইকুয়াল, কম কথা না। তো তিনটা ইকুয়াল এর মানে কি? আইডেন্টিটি। মানে বেসিক্যালি লেফট এবং রাইট এর ভ্যালু সমান হতে পারে, সমান হতে পারে যদি এরকম হয়। হ্যালো, জি, হ্যাঁ, সিভি আমি আপনাকে আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আমি একটা আলোচনায় আছি, তো আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে আপনাকে ওটা ফরওয়ার্ড করছি। হ্যাঁ হ্যাঁ, ওরা হয়তো শনিবার রোববারের দিন অ্যাপ্লাই করবে, বাকি দুইজন, আর একজন। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ওরা অ্যাপ্লাই করে দেবে ওই দুটো। হ্যাঁ, আমি আজকেই ফরওয়ার্ড করে দিচ্ছি। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন সবাই একটু খেয়াল করি, এটাও 100, এটাও 100, দুজনের মধ্যে পার্থক্য কি? একটা ইন্টিজার ভ্যালু, একটা স্ট্রিং ভ্যালু, বাট এর ভেতরের ভ্যালুর দুইটা মান কি সমান? যদি ইকুয়াল একটা কম হয়, এটা ইকুয়াল, ইকুয়াল ভ্যালু এবং এটা ইকুয়ালিটি অপারেটর রিটার্ন করবে কি? ট্রু, রাইট? এটা রিটার্ন করবে ট্রু, যে আমার 100 এবং স্ট্রিং 100 বোথ আর সেম, সো এটা ট্রু। বাট যখন ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল আসে, এটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আর এ শুধু ভ্যালু চেক করে না, ডেটা টাইপও চেক করে। ডেটা টাইপ কি? একজনের ইন্টিজার, আরেকজনের স্ট্রিং। সো মিসম্যাচ হবে, সে রিটার্ন করবে কি? ফলস। সে ঠিক তখনই ট্রু রিটার্ন করবে যখন দেখবে both সাইডের ভ্যালু এন্ড ডেটা টাইপস আর ট্রু। ঠিক আছে, তো তখন এটা ট্রু রিটার্ন করবে। সো এ যদি ট্রু রিটার্ন করে, আর এ অলওয়েজ কি রিটার্ন করবে? ওই ভ্যালুতে ফলস। তার মানে উল্টোটা, নট আইডেন্টিক্যালটা অলওয়েজ কি তার উল্টো, আর আইডেন্টিটি সোজা, রাইট? একইভাবে ইকুয়াল আর নট ইকুয়াল, মানে ইকুয়াল যা ট্রু রিটার্ন করে, নট ইকুয়াল তাই উল্টোটা ফলস রিটার্ন করে। সহজ, আমরা পরের গুলো নিয়ে আলোচনা করলাম। বাট গ্রেটার দেন কি? আমি যদি বলি যে 100 গ্রেটার দেন 99, এটা যে কেউ তো বলতে পারবে, ছোট বাচ্চাও বলতে পারবে, তাই না, যে এটা ট্রু।
স্টিল এটা ট্রু, রাইট? বাট এটা তুনচুঙ্গা ফলস। ফলস, ট্রু। বড় না বাট সমান তো, আমি গ্রেটার ইকুয়াল দিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাসেদ, আপনি কোথায়? হ্যাঁ বলেন। হ্যাঁ আমি আছি, আপনি আসুন। ওকে। আচ্ছা, এবার তুনচুঙ্গা কি হবে? ট্রু অর ফলস? 100 লেস ইকুয়াল 100, ট্রু হবে, রাইট? বাট এটা ফলস। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু ভ্যালু নিয়ে কাজ করছে, বাট অলওয়েজ রিটার্ন হচ্ছে কি ট্রু অর ফলস। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর সেগমেন্ট। আর লজিক্যাল অপারেটরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই কন্ডিশনালের মাস্টার অপারেটর হিসেবে ইউজ হয় কি লজিক্যাল অপারেটর। কন্ডিশনাল যদি অনেকগুলো কন্ডিশনকে ধরে ধরে আমাকে ম্যানেজ করতে হয়, তখন আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করি। সো লজিক্যাল অপারেটর কোনগুলো? and, or, not, and or not, clear? এদের বিহেভিয়ার এক একজনের এক এক রকম, ঠিক আছে? and or two input আর not one input, right? ইনপুট বলতে বোঝাচ্ছি দিস, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, রাইট? সো এন্ড এর বোথ সাইডে কন্ডিশন থাকবে, লেফট আর রাইট, ঠিক আছে? বোথ সাইডে কন্ডিশন থাকবে, লেফট ও রাইট বোথ সাইডেই কন্ডিশন থাকবে, এবং কন্ডিশন অলওয়েজ রিটার্ন করে কি ট্রু অর ফলস। মানে কন্ডিশন কিন্তু বুলিয়ান ছাড়া অন্য কোনো কিছু রিটার্ন করে না। এখন বুলিয়ান বলা হচ্ছে, বুলিয়ান বা বাইনারি, হ্যাঁ, আমি যদি বাইনারি বুলিয়ান অপারেটর গুলো যেটা হয় বাইনারি ইনপুট নেয়, বাইনারি আমরা নর্মালি ট্রু ফলস হিসেবেই ধরে আগাই। সো বাইনারি টু ইনপুট বাইনারি কয়টা কম্বিনেশন হতে পারে? বাইনারিতে মূলত ডিজিট কয়টা? দুইটা, 0 আর 1, এর বাইরে অন্য কোনো কিছু নেই। আপনারা যারা ডিজিটাল লজিক ডিজাইন ডিএলডি পড়েছেন, মাস্টার আর কি, অনেক কিছু শেখানো হয় ডিএলডি তে, শেখানো হয় না? ডিএলডি পড়েন নাই আপনারা? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আমি সে 2004 এ পড়েছি, 12 বছর আগে। কোর্সের নাম আমি ভুলে গেছে, তবে কি পড়েছে আমি বুঝতেই পারছি না। এটা ফার্স্ট ইয়ারেই পড়ানো হয় লজিক ডেভেলপ করার জন্য, প্রোগ্রামিং লজিক ডেভেলপ করার জন্য ডিজিটাল লজিক ডিজাইন বলে একটা এইয়া মোটা রেড কালারের খাপওয়ালা বই আছে, নীলক্ষেতে গিয়ে পড়বেন। হ্যাঁ, নীলক্ষেতে গিয়ে পড়তে বলছি বিকজ নীলক্ষেত থেকে বইটা কিনে নিয়ে আসবেন যদি সেল করে দেন। মানে আমাদের সেমিস্টার শেষ তো নীলক্ষেতে সেল, অ্যাটলিস্ট ওই বইটা আবার ফেরত নিয়ে আসবেন, বই কেনে নেই।
PDF মানে কি পড়াচ্ছে তাহলেই তো মানে বোঝা যাচ্ছে ইউনিভার্সিটি গুলো। ইউনিভার্সিটি স্টুডেন্টদের পিডিএফ পড়াচ্ছে। খুব বিরক্ত লাগে বললেও তো কাজ হবে না, স্লাইডে খুব বিরক্ত লাগে। স্লাইড তো স্যাররা স্লাইডই পড়াবে, স্যার তো আর বই পড়াবে না। স্যার তো স্লাইডে দেখাবে, আপনারা পড়বেন, আপনারা পড়বেন না বই। সে স্লাইড কি এমনি এমনিতে বানিয়েছে? সে বই দেখে বানিয়েছে। ওই পড়ছেন। আসলেই তাই, ভয়ঙ্কর দেখতে পাচ্ছি। এই জন্যই সিচুয়েশনটা এরকম। যা করছেন করেছেন সার্টিফিকেটের জন্য, সেটা আলাদা। ওকে, ওটা একদিকে সরায় রাখেন, ওইদিকে সরায় রেখে আরেকটা জায়গা তৈরি করেন। অ্যাটলিস্ট কিছু বই নীলক্ষেত থেকে কিনে নিয়ে আসেন। 1 নম্বর হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, 2 নম্বর হচ্ছে ডেটা স্ট্রাকচার, 3 নম্বর হচ্ছে সোয়াম সিরিজের, সোয়াম সিরিজের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এরপরে নেবেন হচ্ছে করতে ডেটাবেস, এবং আরেকটা বই নেবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই 4-5টা বই অ্যাটলিস্ট কিনে নিয়ে আসেন। আর টার্বোর একটা সি আছে, হ্যাঁ টিচ ইউরসেলফ টার্বো সি, ওই সি এর একটা বই কিনে নিয়ে আসেন। বুঝতে পেরেছেন? আর কিছু জিনিস আছে যদিও, যেটা ওইটাতে বেসিক্যালি যখন ডিজিটাল লজিকে বই পড়ায় না, ওই সাবজেক্টই পড়ায় কিনা আমার সন্দেহ হচ্ছে। সাবজেক্ট নাম তো আছে, নাহলে ইউজিসি আপনাদের ইয়ে দেবে না। হ্যাঁ, ডিজিটাল লজিকের কথা বলছি না, আপনাদের ডেফিনেটলি একটা 4th ইয়ারে এসে একটা সাবজেক্ট থাকার কথা, সেটা হচ্ছে মূলত আপনারা প্রলগ পড়েছেন। প্রলগ করেন নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরি, প্রলগ হচ্ছে তার প্র্যাকটিক্যাল। ওকে, সো ওই 2টা বইও একটু লাগবে। বুঝতে পেরেছেন? সো বই পড়েন। স্লাইড আসলে কি থাকে আমার জানা নেই। স্লাইড আমার জানা নেই, বাট কোশ্চিন অ্যান্সার থাকে, কোশ্চিনও থাকে অ্যান্সারও থাকে। তার মানে নোট দেখে পড়ায়, রাইট? নোট দিয়ে দেয়, এটাও এক প্রকারের কোশ্চিন আউট। হ্যাঁ, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, বইয়ে সব থাকে, টিচার যতটুকু জানে ততটুকু সে স্লাইডে পড়ায় বা টিচার ক্লাসে পড়ায়। সো কোর্স ইউজিসি দিয়েছে পড়ার জন্য, টিচারের পড়ানোর জন্য না, রাইট? টিচার যতটুকু পড়াচ্ছে ততটুকু পড়ানোর জন্য না, কারণ সে অতটুকুই জানে, অতটুকুতে কনফিডেন্ট। হয়তো আরো কিছু জানে, বাট ওই আরো কিছুতে সে কনফিডেন্ট না। যতটুকুতে কনফিডেন্ট ততটুকুই সে ক্লাসে এসে আলোচনা করে। তার মানে আমরা যদি দোষ দেই ইউজিসির, এটা কিন্তু ভুল হবে। ইউজিসি বই পড়াতে বলেছে, রাইট? আমি দোষ ইউনিভার্সিটি দিতে পারি, কেন ইউনিভার্সিটি তদারকি করে না? টিচার এভাবে স্লাইড পড়িয়ে যায়। ইউনিভার্সিটি ধরা উচিত যে টিচার বই পড়াবে। ইউনিভার্সিটি থেকে নির্দেশ থাকে যে আপনারা ক্লাসে স্লাইড ব্যবহার করবেন।
স্লাইড ব্যবহার না করলে ওটা কোশ্চেন হয় যে আপনার ক্লাসে প্রজেক্টর ব্যবহার করতে হবে না। প্রজেক্টর মানে স্যার স্লাইড। টিচাররা এসে ক্লাস থেকে টিচাররা এসে প্রজেক্টর ওপেন খোঁজে তারা। কম টিচারই আছে যারা হাতে কলমে ক্লাসে বোঝা যে নোট লেখো কিংবা আপনার ধরেন এই নোটটা করে না কিছুই না, সব স্লাইড। আপনি ইউনিভার্সিটি থেকে প্রেশার আসে যে আপনারা প্রজেক্টর ব্যবহার করেন। একটা সায়েন্সের সাবজেক্ট স্যার একটা ডিএল ডেটা কোর্স কিংবা একটা সিএ কোর্স কি করে প্রজেক্টরে পড়ানো সম্ভব? এটা ইম্পসিবল ব্যাপার, অসম্ভব। হ্যাঁ, প্রজেক্টর ইউজ করুক, কম্পিউটারে যাক, রাইট? দেখাক, স্লাইড করাবে, পুরো কোডও রিডিং স্লাইড করাবে। একটা করে একটা স্লাইড আসছে পড়ে যাচ্ছে। বলি স্যার বোরিং লাগতেছে এইভাবে স্যার মাইক্রোপ্রসেসরে ক্লাস করছি, ম্যাম ক্লাসে আসলে স্লাইড ওপেন করে রিড করতেছে। তো আমরাও রিড করতে পারি। আমার সময় আনা আমার সময় একদম কিছু তবে অনেক টিচার আছে যারা আপনার এসে জি স্যার এইটা একটা প্রবলেম এসে বই থেকে পড়ায়। আমাদের যে হাতে নোট সিলেবাস কিন্তু সেটা আমরা আমাদের হাতে যে পড়তে পারি। ক্লাস হয় একটা সেমিস্টারে মানে তিনবার একবার কমপ্লিট করতে অনেক কষ্ট হয়ে যায়। 4 মাসের সেমিস্টার ক্লাস হয় দেখা যায় 12টা 15টা। যে করে সরকারি ইউনিভার্সিটি টিচারের ক্লাস করতে তারা কেউ স্লাইড ব্যবহার করে না। তারা হয়তো হাতে লিখে নিয়ে আসে, নোট করেছে, লিখে নাও, আমি লিখছি, তোমার সাথে লেখো, এভাবে বলছে ডিক্লেয়ার যে আমি কোনো স্লাইড দেবো না, নোট করতে হবে আর বই করতে হবে। আচ্ছা সিলেবাস শেষ করা ইম্পসিবল অ্যাকচুয়ালি অর্ধেকই শেষ করা যায়। সাবজেক্ট বুঝতে বুঝতে বিজ্ঞান নাম সাবজেক্টের নাম শুনতে ইচ্ছা। যাই হোক, সেমিস্টার গুলো অ্যাকচুয়ালি 3টা না করে 2টা করে দেওয়া উচিত। অনেক ইউনিভার্সিটিতে আছে 2টা সেমিস্টার, সকল পাবলিক ইউনিভার্সিটিতেই আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা ম্যান্ডেটরি করা উচিত। বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে লাইক আসানুল্লাহ, ওখানে 2টা, এশিয়া প্যাসিফিক আমার জানা নেই। ঠিক আছে, 6 মাসের সেমিস্টার বেশ ভালো। কারণ সাবজেক্ট বুঝতে বুঝতে বিজ্ঞান চলে আসে। তিনটা সেমিস্টারের পেছনে কারণ হচ্ছে যে যদি ওটা বাইরের দেশে চলে 3টা সেমিস্টার, বাইরের দেশগুলোতে একটা সেমিস্টার কিন্তু পুরো ভ্যাকেশনই থাকে, সামার, ওইটা ভ্যাকেশনই থাকে। বাট আমাদের 3টা সেমিস্টারের কারণ হচ্ছে 3বার স্টুডেন্ট ভর্তি নেওয়া যায়, তাই না? ওরা পারলে 4টা করে ফেলতো। ওকে, ঠিক আছে, বাট আমার যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা একটু বই পড়েন। হ্যাঁ, বই পড়েন। স্লাইড পড়েছেন মিড ফাইনালে পাস করার জন্য, বাট অ্যাটলিস্ট জানার জন্য আমরা একটু বই কিনে নিয়ে এসে পড়ি। আচ্ছা, তাহলে উপকৃত হব আমরা। দেখেন, এন্ড বা বাইনারি যে সিস্টেমটা আমরা বলছিলাম 0 1 এর ডিজিট 2, আর ইনপুট যেহেতু 2টা, এর কম্বিনেশন হয় মূলত 2 টু দি পাওয়ার 2। সো 2 পাওয়ার 2 বেসিক্যালি ইকুয়াল কত হয়? 4, রাইট? সো কম্বিনেশন যদি আমি ধরি যে এ বি আর আউট, সেক্ষেত্রে এরকম হতে পারে 0 0 0 1 1 0 1 1। তো এন্ড গেটের ক্ষেত্রে আমি যদি বলি এন্ড, সেই ক্ষেত্রে এটাকে ট্রুথ টেবল যদি হিসেবে আমরা ধরি, ট্রুথ টেবল হিসেবে এন্ড এর ট্রুথ টেবিলে
ঠিক তখনই ট্রু হবে যদি আমরা ব্রেডবোর্ড নিয়ে কাজ করি। বোথ যখন ট্রু তখন আউটপুট বাতিটা জ্বলবে, তাই না? আউটপুট বাতিটা জ্বলবে। সো 0 0 তে ডেফিনেটলি 0, 0 1 এও কি 0, 1 0 তেও 0, 1 1 এ শুধু 1। বিষয়টা বোঝা যাচ্ছে? সেটা এন্ড এর বেলায় দ্যাট মিন্স এই নিচের যে লজিক্যাল অপারেটরটা আছে তার বিহেভিয়ারও ঠিক তেমনই হবে, যে এটা যদি এটা কি 1 0 1 ই দেবে না, কারণ কন্ডিশন অলওয়েজ রিটার্ন করবে কি ট্রু ফলস, ট্রুতে 1 ফলসে 0, রাইট? তো ওই এন্ডটা এন্টায়ার কন্ডিশনটা আউটপুট দেবে কখন? যখন বোথ ট্রু হবে তখন সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ অলওয়েজ কি রিটার্ন করতে থাকবে? ফলস। আচ্ছা, এবার আসছি অর এর ক্ষেত্রে। সবাই বোঝা যাচ্ছে তো? এন্ড এর ক্ষেত্রে 0 0 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। দ্যাট মিন্স এটা ফলস, এটাও ফলস, ফলস, এটা ফলস, এটা ট্রু, ফলস, লেফট ট্রু, রাইট ফলস, ফলস, লেফট ট্রু, রাইট ট্রু, ট্রু। বুঝতে পেরেছেন? এখন অর এর ক্ষেত্রে সিচুয়েশনটা একটু নরমাল, যে কোনো একজন যদি ট্রু হয় দেন ট্রু, তার মানে কি শুধু 0 0 তে 0, বাকি সকল কেসে 1 ট্রু। সো আমি যদি এখানে অর দেই তাহলে বিহেভিয়ারটা কি ডেফিনেটলি ডিফারেন্ট হবে। সিনট্যাক্সটা বোঝা যাচ্ছে? দুইটা এন্ড আর দুইটা হরাইজন্টাল বার, এটাকে বলা হয় কি? অর। ঠিক আছে? নাও কন্ডিশনাল অপারেটর লাস্টের যেটা, সেটা হচ্ছে নট। এটা একটা কন্ডিশন নিয়ে কাজ করে এবং এটা এভাবে লেখা হয়। এটা নট সাইনটা রাইটে দেওয়া হয় না, অলওয়েজ থাকে কোথায়? লেফটে। তো লেফটে যখন দেওয়া হচ্ছে তখন বেসিক্যালি যেটা হয়ে থাকে, কন্ডিশন যদি হয় ট্রু, নট বসানোর অর্থ কি? জোর করে আমি ফলস করে দিলাম। আর কন্ডিশন যদি থাকে ফলস, আমি নট বসিয়ে কি করে নিতে পারি? ট্রু করে নিতে পারি। ক্লিয়ার? সো মোস্ট পাওয়ারফুল এটা নাম্বার 27 অপারেটর। মানে আমরা কিন্তু এখন পর্যন্ত 27টা অপারেটর দেখলাম। 5টা অ্যারিথমেটিক বাইনারি, 3টা দেখেছি অ্যারিথমেটিক ইউনারি, রাইট? তারপরে কনক্যাটেনেশনের একটা ডট অপারেটর দেখেছি। অ্যাসাইনমেন্টের আমরা 7টা অপারেটর দেখেছি, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল, ডট ইকুয়াল, রাইট? এরপরে কন্ডিশনের আমরা 8টা অপারেটর দেখেছি, গ্রেটার দ্যান, গ্রেটার ইকুয়াল, লেস দ্যান, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল, রাইট? দেন লজিক্যালের 3টা, টোটাল 27 অপারেটরস দেখলাম। আই হোপ যে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। এখন প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ব্রেক, 20 মিনিটস, দেন পরবর্তী আলোচনা। স্যার ইকো লেখা আছে সিনট্যাক্স। আচ্ছা, সবাই সবাই একটু লিখে নেন আমি কি চাচ্ছি আপনাদের কাছ থেকে। বেসিক্যালি আমরা এরপরে আলোচনাটা শুরু করব বেসড অন স্টেটমেন্ট। হ্যাঁ, বেসড অন স্টেটমেন্ট। স্টেটমেন্ট ছাড়া এই কন্ডিশনাল অপারেটর গুলো বা অন্যান্য অপারেটরের ইউজ করাটা ডিফিকাল্ট হবে বা আমরা ইউজ করতে পারবো না। ওকে, সো ইন দ্যাট কেস আমরা যেটা করব যে কন্ডিশনাল অপারেটর সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ফার্স্টে আলোচনা শুরু করব। স্টেটমেন্ট সেগমেন্টের যে দুইটা পার্ট আমি লাস্ট ডেতে বলেছিলাম, একটা কন্ডিশনাল, আরেকটা আসে আরেকটা রিপিটেড স্টেটমেন্ট, বা এটাকে আমরা কি বলে থাকি? লুপ। স্টেটমেন্ট কয়টা? দুইটা সেগমেন্ট। মানে স্টেটমেন্ট যদি বলে যে স্টেটমেন্ট কি, রাইট, তাহলে বলবো
লাইন অফ কোড, প্রোগ্রামিং এর একটা সিঙ্গেল লাইন অফ কোডকে আমরা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলি। স্টেটমেন্ট কি? কাইন্ড অফ ইনস্ট্রাকশন। স্টেটমেন্ট একটা ইনস্ট্রাকশনও হতে পারে। যদি ল্যাঙ্গুয়েজের জন্য হয় একটা সিঙ্গেল লাইন কোড, সেটাও একটা ইনস্ট্রাকশন, এটাও একটা স্টেটমেন্ট। যদি একাধিক লাইনের কোড হয় সেটাকে বলা হয় ব্লক অফ স্টেটমেন্ট। বুঝতে পেরেছেন? একাধিক লাইনের কোড হলে আমরা বলি ব্লক অফ স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বিষয়টা কি? কোন একটা কন্ডিশনের এগেনস্টে ব্র্যাকেট বন্দি হয়ে অনেকগুলো কোড থাকবে, সেটাকে বলা হচ্ছে কি? কন্ডিশনাল স্টেটমেন্ট। আর রিপিটেডটা হচ্ছে ব্র্যাকেট বন্দি ওই কোডটাই বারবার রিপিট হবে, সেটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। হ্যালো, হ্যাঁ বল।
খাইতে হবে কত পানি লাগে ওরা তো এই যে আপনি ট্যালেন্ট কেন একটু বলবো নড়ে সমস্যা হচ্ছে নড়ে সামনে জায়গা সামনে মাহমুদুল্লাহ ভাই দুই দিনের ম্যাচ জিতেছে একা মিলার গেম নাই এই রংপুরে মিলার ওয়াটসন মিলার ওয়াটসন আর ভাই আর কি বাকি আছে আমরা ভাই ভাই আমার রাশিয়া খান হয়েছে বলে কথা আছে আর নেই ওইতে নেই কে কি বলেছেন শুনি
সবই রেকর্ড হয়েছে। হ্যাঁ, এখন খালি ভুলে যায়। স্বর্ণা, আপনার নাম? ইউসুফ। আলিম, আব্দুল আলিম মনে থাকবে। মুক্তা, উপায় কি মনে রাখার? ইউসুফ, আব্দুল আলিম, মুক্তা না? আচ্ছা, এই চারজন কভার। এটা সোহেল, ওই লাইনে সবাইকে চিনি। ওটা জায়েদ, রাইট? পাশে সুমন, চিনি, সুমনকে চিনি। নাম জানতে চেয়েছি। রিয়া, আপনার রেড টি শার্ট? মাসুম, মাসুম রানা। তারপর ওপি, ওপি। পাশের জন ফুয়াদ, আগে ছিল ফাহাদ ছিল, তো ফুয়াদ হোসেন। রিফাত, পরিচিত নেম। গৌতম কুমার, গৌতম কুমার সোম, সোম মঙ্গল। আচ্ছা, পাশের জন মিথুন, মিথুন চক্রবর্তী। আপনার? জয়ন্ত, আপনার তো তুমচুঙ্গা মনে থাকে আমার। জয়ন্ত। আপনার নিকনেম বলেন। নাই, বলেন। হ্যাঁ, আমরা জানি। আলিফ, আমার ছোট ভাই আলিফ। আচ্ছা, তাহলে এবার আমি একটা পরীক্ষা দেই, ঠিক আছে? এখানে 19 জন আছে, প্রবাবলি 19 জনের নাম বলার চেষ্টা করি। হাত তুলবেন, যদি ভুল হয় তাহলে হাত তোলার দরকার নাই। ইউসুফ, রাইট? প্রিন্স, ঠিক আছে? আব্দুল আলিম, মুক্তা না? ঠিক আছে। হিমেল, সুমন, সৌদ, জায়েদ, প্রিয়া, রানা, তাই না? ওপি, ওয়েট করেন, পেছনে একটা রিফাত, রাইট? ফুয়াদ, এটা তুনজঙ্গা মনে আছে, আপনার আলিফ মনে আছে, ওয়াহিদ আছে, স্বর্ণা আছে। আপনার নাম? দাঁড়ান, আপনি মিথুন, রাইট? আপনার নাম? না না না, আপনার নাম হচ্ছে সোম। হ্যাঁ, সোম মনে পড়েছে, গৌতম সোম। হ্যাঁ, ঠিক আছে, আর 2-1 দিন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, কে? ফুয়াদ, তুনজঙ্গাকে বলেছি, তুনজঙ্গা বলেছি। ওয়াহিদ জানি, অনেক আগে থেকেই ওয়াহিদের নাম জানি। আচ্ছা, ওকে সবাই সবাই। হ্যাঁ, এখন আমরা যেটা শিখি সেটা হচ্ছে যে স্টেটমেন্ট গুলোর নাম অ্যাটলিস্ট আমরা ধরি। স্টেটমেন্ট গুলো, ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে ইফ, সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে ইফ এলস, ইফ এলস ইফ, আর ফোর্থ হচ্ছে সুইচ। রিপিট করছি, স্টেটমেন্ট গুলো কি কি? কন্ডিশনাল স্টেটমেন্ট, এরা সবাই কন্ডিশনের উপর বেস করেই রান করবে।
কন্ডিশনাল স্টেটমেন্ট if else if আর সুইচ। আপনাদের যদি জিজ্ঞেস করে স্টেটমেন্ট কতগুলো, তখন আপনি তাকে এনকাউন্টারে বলতে পারেন কোন ধরনের স্টেটমেন্ট, কন্ডিশনাল নাকি রিপিটেড নাকি ওভারঅল বলবো নাকি সিঙ্গেল লাইন নাকি মাল্টিপল লাইন, রাইট? সো স্টেটমেন্ট প্রোগ্রামিং এর জন্য যদি বলা হয় যে আপনি প্রোগ্রামিং এর জন্য কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, তখন জিজ্ঞেস করেছে যে স্টেটমেন্ট কতগুলো, তখন আপনি বলবেন 8টা স্টেটমেন্ট আছে, 4টা কন্ডিশনাল 4টা রিপিটেড। ওকে, সো আমরা 4টা কন্ডিশনাল স্টেটমেন্টের নাম শিখলাম। এখন 4টা রিপিটেড স্টেটমেন্টের নাম শেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে ফর, দ্বিতীয়টা হচ্ছে while, তৃতীয়টা হচ্ছে আমার do while, তারপরে হচ্ছে most important for each। সো হ্যাঁ, for each শুনেন নাই কখনো, আজকে ফার্স্ট, গতকাল শুনেছেন, ইউজ জানেন না, নো ইস্যুজ, আমরা ইউজ করা শিখবো। এটা সবচেয়ে বেশি ইউজ হবে ফ্রেমওয়ার্কে গিয়ে। আচ্ছা, তো বেসিক্যালি অনেক কিছু শেখার আছে, আমিও শিখছি প্রতিনিয়ত। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যে 8টা স্টেটমেন্টের নাম জানলাম বা শিখলাম, আমরা তো এখন বলতে পারবো, তাই না? যে কাউকে ধরলে যে কেউ বলতে পারবে এই 8টা স্টেটমেন্টের নাম, এবং কে কোন সেগমেন্টে আছে সেটাও বলা যাবে, তাই না রানা? ও কথা না শুনে কার সঙ্গে কি করছে। ওকে, তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্ট যখন শিখতে যাব বা এগুলো যখন আলোচনা করতে যাচ্ছিলাম, তখন বেসিক্যালি যে জিনিসগুলো চলে আসছে সেটা হচ্ছে এটা লিখে রাখি এখানে যে আমরা অ্যাটলিস্ট এই অপারেটর গুলো পড়েছি। এখন আমরা আলোচনায় নিয়ে আসি ডে 15 এর মধ্যে নতুন করে একটা PHP ফাইল ইন্ট্রোডিউস করি। ফাইলের নামটা আমরা নিচ্ছি স্টেটমেন্টস। আমরা কিন্তু অপারেটর শেখার আগে স্টেটমেন্ট শিখতে আসলে পারতাম না শিখতে, হ্যাঁ, মানে সম্ভব না, স্টেটমেন্ট শেখা সম্ভব না উইদাউট এনি অপারেটরস, রাইট? কারণ আমি কোনোভাবেই কোনো কন্ডিশন তৈরি করতে পারতাম না। বিষয়টা বোঝাতে পেরেছি? তো এন্ড অর নট এগুলোর কিন্তু কোনো এক্সাম্পল দেখানো হয় নাই, সো আমি এই এক্সাম্পল দেখিয়েই দেন স্টেটমেন্টে ফোকাস করছি। মনে করেন আমি একটা কন্ডিশন তৈরি করতে যাচ্ছি এরকম যে এজ ইকুয়াল লাইক সামথিং লাইক 30। যদি আমি বলি ইকো $age greater than 100, কি রিটার্ন করবে? what কি রিটার্ন করবে? আউটপুট কি আসবে? ফলস রিটার্ন করবে। হ্যাঁ, ফুয়াদ চুপ করে আছে, হ্যাঁ, বলার চেষ্টা করছিলেন। ফলস রিটার্ন করছে আমার এজটা। আমি যদি আউটপুট দেখার চেষ্টা করি, খেয়াল করেন কিছু নেই, ব্ল্যাঙ্ক, নাল। হ্যাঁ, ফলস হলে নাল আসে, আর ট্রু হলে কি আসে? 1 আসে। দেখেন এজ গ্রেটার দেন 10, এখানে ট্রু আসবে না, এখানে ট্রু আসবে। লেটস চেক, এখানে 1 দেখা যাচ্ছে। তো লজিক্যাল ট্রু মানে কি? 1, লজিক্যাল ফলস মানে PHP এর কাছে এটা নাল। ঠিক আছে, PHP এর কাছে এটা নাল। সো এখন আমি গ্রেটার দেন দিয়ে একটা কন্ডিশন দিয়েছি।
আমার কখন লজিক্যাল অপারেটর গুলো লাগতে পারে আমি অর এর একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি অর গেটের আপনারা সবাই প্রত্যেকটা অপারেটর বিশেষ করে কন্ডিশনালের 8টা এবং লজিক্যালের 3টা টেস্ট করবেন বাসায় গিয়ে ক্লারিফিকেশনের জন্য যে কোন ভ্যালু দিলে কি আউটপুট আসছে তো মনে করেন যে আমি কোনো একটা এজ কে একটা পার্টিকুলার রেঞ্জে আছে কিনা সেটা চেক করতে চাচ্ছি আমি ধরেন একটা লজিক ডিফাইন করতে বলছি প্রজেক্টের মধ্যে যে কেউ যদি আমার সাইটে রেজিস্ট্রেশন করতে আসে তার বয়স অবশ্যই 18 এর উপরে হতে হবে এবং 60 এর নিচে হতে হবে greater than 80 less than 60 এরাই অ্যালাউড বাকিরা অ্যালাউড না ওকে তো সেই ক্ষেত্রে আমি কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করব হ্যাঁ দুইটা কন্ডিশন ট্রু হলেই না আমাকে কোথায় নিতে হবে ভেতরে নিতে হবে তাই না আদারওয়াইজ আমাকে বাইরে রেখে দেবে বুঝতে পেরেছেন তো এর জন্য আমাকে দুইটা কন্ডিশন বানাতে হবে এবং দুইটা কন্ডিশনই ট্রু করে কিনা সে ধরনের একটা চেকিং বসাতে হবে তো এখানে লাগবে কি আমার এন্ড অপারেশন ওই যে আমি যদি বলি is greater than কত 18 এটা গ্রেটার ইকুয়াল দেই 18 এবং 18 এর উপরে and $is less equal কত 60 is greater equal 18 আর and is less equal 60 তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা কি 18 এর উপরে হতে হবে এখন কথা হচ্ছে যদি আমি 18 এর উপরে 100 দেই সেটাও তো ট্রু রাইট 61 দেই সেটাও ট্রু ক্লিয়ার বাট আমার কি আরেকটা বাউন্ডারি আছে 60 or 6 less than 60 হতে হবে তো সেই ক্ষেত্রে আমার আরেকটা কন্ডিশন বসাতে হয়েছে রাইট আমি যদি এখন মনে করেন এই কন্ডিশনটা নেই আমি less than 60 বলছি যদি 15 দেই তাহলে আমার যে লজিক সেটা তো আর ডিফাইন হবে না 18 এর উপরে হবে না রাইট সো দুইটা কন্ডিশনই কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে একটা রেঞ্জ তৈরি করার জন্য সো এখন একটু দেখেন যে কন্ডিশনটা বানানো হয়েছে এই 30 বা 18 থেকে 60 এর মধ্যে যে কোনো ভ্যালু দিলেই ট্রু দেখাবে বাইরে যে কোনো ভ্যালু আসলেই কি দেখাবে ফলস লজিক্যাল অপারেটর এন্ড কেন ইউজ করা হয় বুঝতে পারছেন কখনো কখনো অর যাতে যে কোনো একটা ট্রু হলেই আমি কাজটা করতে বলতে পারি আর নট শুধু উল্টে দেওয়ার জন্য বুঝতে পেরেছেন না সো এখন যদি আমি 30 বলি 30 এগেইনস্ট এ এখান থেকে যদি আসি ডেফিনেটলি 30 রেঞ্জে আছে 1 দেখাচ্ছে বাট আমি যদি এখানে 17 বলি আমাকে সঙ্গে সঙ্গে বলবে কি ফলস আমি যদি এখানে 61 বলি আমাকে বলবে কি ফলস রাইট বাট আমি যদি এখানে 60 ও বলি আমাকে দেখাবে কি ট্রু ক্লিয়ার ওকে আমি 60 বলেছি 1 দেখিয়েছে সামনে নট বসিয়ে দিচ্ছি জোর করছি আমি তাকে ফোর্স করছি নট বসালে কি হয়ে যাবে এটা তো ছিল 1 এখন কি হয়ে যাবে ফলস ক্লিয়ার আচ্ছা আর এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে অর এর ক্ষেত্রে বেসিক্যালি কি হয় আমি যদি এন্ড ইউজ না করে এখানে করি অর যে কোনো একটা ট্রু লাইক আমি বলেছি 600 18 চাইতে বড় না এটা তো ট্রু এটা ফলস বাট আমার আলটিমেট আউটপুট কি আসবে ট্রুই আসবে কারণ যে কোনো একটা ট্রু হলেই ট্রু ওকে সো অর এর ইউজ একরকম এন্ড এর ইউজ আরেক রকম নট এর ইউজ ভিন্ন রকম চেঞ্জ হয়ে যাবে পুরো কন্ডিশন যে আউটপুট দেবে সামনে নট দিলে সেটা উল্টে দেবে হ্যাঁ মানে আমি যখন এখানে নট বসাবো এর অর্থ হচ্ছে এটা বেসিক্যালি এটা বসানোর আগে এদেরকে একটা ব্র্যাকেট বন্দি করে নিতে হবে এই নটটা বসেছে টোটালের উপরে এটা একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন দেন টোটালটার উপর একটা আউটপুট সেই আউটপুটটাকে কি করে দিচ্ছে
যদি পজিটিভ থাকে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। ওকে, ঠিক আছে। নাও এখন আমরা স্টেটমেন্টের দিকে একটু ফোকাস করতে পারি। স্টেটমেন্ট গুলোর মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেটমেন্ট সেগমেন্ট হচ্ছে কন্ডিশনাল ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, খুবই ছোট প্রথম স্টেটমেন্ট এবং অনেক সময় অনেক কাজে আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে বুঝবে কি কন্ডিশন, ইফ কন্ডিশন ব্লক। কাজ কি? এখানে কন্ডিশনের দুইটা স্টেট, ট্রু অর ফলস। এখন কন্ডিশন যদি ট্রু হয় ভেতরে আসবে, ফলস হলে ভেতরে আসবে না। কথা হচ্ছে আমার এখানে 100 লাইনের কোড আছে, উপরে 20 লাইন, ইফ এর ভেতরে 50 লাইন, নিচে 30 লাইন। প্রথম 20 লাইন খুব সুন্দর করে এক্সিকিউট হবে, পরে এসে ইফ কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে ভেতরে 30 লাইন বা 50 লাইনের কোড দেখবে, আর যদি কন্ডিশন ফলস হয় এই কোড আর দেখবে না, সে চলে যাবে বাকি 30 লাইনের কোড এক্সিকিউট করতে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ইফ কন্ডিশনের মাধ্যমে ব্লকটাকে কি করে রাখা হয়, ফিক্স করে রাখা হয়। যদি কন্ডিশন মিট করে এটাতে যাও, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। বাট সিনট্যাক্স কিন্তু সব জায়গায় চেক হয়। আমরা হয়তোবা আমি বলি নাই, বলছি যে পিএসপি দুইটা ইঞ্জিন রান করে যখন একটা ফাইল কোড এক্সিকিউট হয়। একটা ফাইলের কোড যখন এক্সিকিউট হয় সেখানে দুইটা ইঞ্জিন রান করে। ফার্স্ট ইঞ্জিনটা হচ্ছে, একে বলা হয় ইন্টারপ্রেটার, ওকে। দ্বিতীয়টা হচ্ছে কম্পাইলার, ওকে। ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলারও আমরা বলে থাকি কখনো কখনো। এর কাজ হচ্ছে সিনট্যাক্স গুলো চেক করা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স গুলো বলা হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো সে চেক করবে, কি কন্ডিশন কি আছে কি না আছে সে কিছুই বোঝে না, ওই পেজের যাবতীয় কন্ডিশন সে চেক করে, ঠিক আছে। তারপরে যখন সে ছেড়ে দেয় যে কন্ডিশন আমার চেক করা শেষ, দেন কম্পাইলার রান করে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ওকে, আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলাম, একটু খেয়াল করি। দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার যখন রান করবে সে ইচ এন্ড এভরি লাইন চেক করবে, এখানে সে স্টেটমেন্ট, কন্ডিশন, লুপিং কোনো কিছুই চিনে না, সে সিনট্যাক্স দেখবে যে আমার লেখাটা ঠিক আছে কিনা, ওকে। মিস্টেক হলে সে এক্সেপশন থ্রো করবে, এরর দেখাবে। বাট যদি কোনো এরর না থাকে তখন তার পেছনে রান করবে কে? কম্পাইলার। কম্পাইলার জানে যে কোন কোডের কিভাবে এক্সিকিউট হবে আর কি আউটপুট আসবে, তো কম্পাইলার ধরে ধরে একটা একটা করে লাইন এক্সিকিউট করতে থাকে। সো আমার যদি 100 লাইন থাকে, ইন্টারপ্রেটার 100 লাইনকেই দেখবে, বাট কম্পাইলার কাদের দেখবে? কম্পাইলার দেখবে যে লাইক কন্ডিশন ফলস, সে কিন্তু ভেতরে 30 লাইনের কোড চেক করবে না, সে জাম্প করবে, নিচে থেকে আবার কোড এক্সিকিউট করা শুরু করবে। পার্থক্য বুঝতে পেরেছেন? ওকে, আমি একটা ফার্স্ট নাম্বার, second number, first number greater than dollar, second number echo দিচ্ছি, first number is greater than dollar, second number। একটু খেয়াল করেন, একটা জিনিস আমি বলি নাই, আপনারা কেউ কোশ্চিনও করেন নাই, বাট যেহেতু আপনারা কোশ্চিন করেন নাই আমি খোলাসা করে দিচ্ছি বিষয়টাকে, পার্থক্যটা বলে দিচ্ছি। স্ট্রিং বানানো যায় কি দিয়ে? ডাবল কোট আর সিঙ্গেল কোট, বোথ।
হ্যাঁ, সিঙ্গেল কোটের ভেতরেও স্ট্রিং থাকে, ডাবল কোটের মধ্যেও স্ট্রিং থাকে। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ঠিক এখানে, ডাবল কোটেশন ভেরিয়েবলকে চিনতে পারে, সিঙ্গেল কোটেশন ভেরিয়েবলকে চিনতে পারে না। দেখেন ভেরিয়েবল যে কালারের ডাবল কোটের মধ্যেও সেম কালারেই আছে, রাইট? বাট এই ডাবল কোটকে যদি আমি সিঙ্গেল কোট করে দেই তখন কিন্তু সে কালার সব স্ট্রিং এর কালার হয়ে গেছে, সে ভেরিয়েবলকে চিনতে পারছে না, সেটাকে স্ট্রিংই মনে করছে। সো আমি আউটপুট যখন দেখাবো তখন দেখেন ক্লিয়ার করার জন্য, আমি যদি স্টেটমেন্ট ফাইলটাকে রান করাই, স্টেটমেন্ট ফাইলটাকে রান করাই, আউটপুট নেই। কারণ কি? কন্ডিশন আমার ফলস। তার আমি বলেছি ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড নাম্বার। বাট আমার ফার্স্ট নাম্বারটা যদি এখন বেসিক্যালি ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, কন্ডিশনটা ট্রু হবে, ভেতরের কোড এক্সিকিউট হবে। যদি এক লাইন হয় 100 লাইনও হবে, এক লাইন হলে 1000 লাইনও হবে, তাই না? স্টেটমেন্টের হিসেবে। সো এখন যদি চেক করি আমার আউটপুট আসবে 300 is greater than 200, তার মানে ভেরিয়েবলের ভ্যালু এখানে বসে গেছে। বাট এটা যদি সিঙ্গেল কোট হয়, এটা যদি সিঙ্গেল কোট হয় তখন আর এটা কাজ করবে না, সে কাজ করবে কি? স্ট্রিং। বুঝতে পেরেছেন? কাজ করছে কি? স্ট্রিং। So dollar first number is greater than dollar second. So single quotation এর কারণে। So কখনো কখনো আপনাদের ইউজ করতে হবে ডাবল কোট, কখনো সিঙ্গেল কোট প্রয়োজন অনুযায়ী। বাট জাভাস্ক্রিপ্ট এর বেলায় অলওয়েজ আপনারা ইউজ করবেন সিঙ্গেল কোট স্ট্রিং এর সময়। বাট পিএসপি তে আমরা সিঙ্গেল কোট, ডাবল কোট বোথ ইউজ করতে পারি। ওকে, এখনকার দিনে কেউ মিস কল দেয়? হয়তো বা কেটে গেছে। কলটা প্রচন্ড বেড়েছে মাঝে মাঝে একটা কল গ্রামীণের। এয়ারটেল এয়ারটেল কি টেলিটক তো নাই হয়ে গেছে, মানে আমাদের তরঙ্গ মনে হয় সেল হয়ে গেছে কারো কাছে। নেট নেই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? ওকে, সো ইফটা কি আমরা বুঝেছি? দেখেন একটা বিষয় ছিল যে কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা কিন্তু আউটপুট দেখতেই পাচ্ছিলাম না, তার মানে ওই কোডই এক্সিকিউট হচ্ছে না। ওকে, বাট এরকমও তো হতে পারে যে ট্রু হলে এক কাজ, ফলস হলে আরেক কাজ। আমি তো তাকে করতেই বলতে পারি যে তুমি ট্রু হলে এটা হবে, ফলস হলে এটা হবে। টাকা পেলে সিএনজিতে আসবা, আর টাকা না পেলে হেঁটে আসবা, রাইট? তো তাকে তো অ্যাটলিস্ট আসতে হবে। বুঝতে পেরেছেন? তো এর জন্য আমাকে আরেকটি স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি, ইফ এলস। ঠিক আছে? ইফ যদি ফলস করে তাহলে এক্সিকিউট হবে কি? এলস। ইফ ফলস হলেই এক্সিকিউট হবে এলস। সো আমি তার উল্টো কথাটা এখানে লিখে রাখতে পারি, this number is less than কি হচ্ছে এটা?
then 100 is less than 200. So if or else আমরা বুঝলাম এটার স্টেট চেক করছে কয়টা মাত্র দুইটা স্টেট চেকিং হচ্ছে কয়টা মাত্র দুইটা ট্রু হলে এক্সিকিউট ফলস হলে ফলস তো আমরা এতক্ষণ পর্যন্ত সব বসেই আছি একটু হাত নাড়াই একটু লিখি প্র্যাকটিস করি করেছেন সবাই এভরিবডি যারা করি নাই তারা একটু করি বাট আমি দেখতে আচ্ছা এবার একটু আমরা দেখি পরবর্তী সেগমেন্টটাতে পরবর্তী যে পোরশনটা সেটা হচ্ছে যে ইফ এলস এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ইফ এলস ইফ একাধিক সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য মনে করেন আমার আরো একটা ভেরিয়েবল নিলাম দেখেন আমি এখানে বলছি ইফ এলস ইফ ঠিক আছে আবার কন্ডিশন আবার এলস ইফ এখানে বসছে কি আবার এলস ইফ আমি এখানে বলছি third number is greater than second number third number is greater than second number তো এখানে একটা ইফ আছে আর দুইটা এলস ইফ আছে ফার্স্ট ইফটা কি ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দ্যান থার্ড নাম্বার তারপর এটা হচ্ছে থার্ড নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার রাইট বাট আমার এই যে লজিক ফার্স্ট নাম্বার 100 সেকেন্ড নাম্বার 200 থার্ড নাম্বার হচ্ছে 300 কোনটা মিট করবে রুলসটা কি বেসিক্যালি ইফ এলস ইফ এর জন্য সিনট্যাক্সটা হচ্ছে ঠিক এইটা যে একটা ইফ থাকবে বাকি এলস ইফ থাকবে সবগুলোতেই কন্ডিশন থাকবে বাট যে কোনো একটা এক্সিকিউট হবে আবার ফাইনালি এই কাজটাও করা যায় আমি সবার শেষে এলসও দিয়ে দিতে পারি বাট এলস দেয়াটা ম্যান্ডেটরি না রাইট else দেয়াটা ম্যান্ডেটরি না বাট else কখন আসবে in else all conditions are false
রাইট? উপরে যখন সকল কন্ডিশন ফলস হয়ে যাবে তখন কি এক্সিকিউট হবে? এলস। বাট যখনই কোনো কন্ডিশন ট্রু পাবে সঙ্গে সঙ্গে সেখানে ঢুকে যাবে। মনে করেন ইফ ট্রু, ইফে ঢুকে যাবে, ভেতরে আসবে, পেছনে আসবে, নিচে আর কোথাও আসবে না। যদি ইফ ফলস হয় দেন এলস ইফ, এলস ইফ আগেরটা ফলস হলে দেন পরেরটা, রাইট? এভাবে আগাতে থাকবে। যদি সবগুলো এলস ইফ শেষ হয়ে যায় তখন কোথায় আসবে? এলস, রাইট? সো এট এ টাইম যে কোনো একটা ব্লক এক্সিকিউট হবে, আর ওই ব্লক এক্সিকিউট করার জন্য কন্ডিশন ডিফাইন করা থাকবে। কন্ডিশনটা কোথায় থাকবে? কন্ডিশন এরিয়াতে। এটা বুঝতে পেরেছেন? সো ইফ এলস ইফ মূলত কাজ করে মাল্টিপল সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, দুইয়ের অধিক সিচুয়েশন বা ততোধিক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমরা ইফ এলস ইফ ইউজ করে থাকি। প্রথমে ইফ থাকে, শেষের এলসটা ম্যান্ডেটরি না, মাঝে থাকবে কি? এলস ইফ। রুলসটা কি? সে প্রথম ট্রু যেটা পাবে সেটাই এক্সিকিউট হবে, আর সবগুলো ফলস হলে এলসে চলে যাবে। প্রথম ট্রু, মনে করেন ইফ ট্রু, ইফ এক্সিকিউট হবে। এলস ইফ ট্রু, এলস ইফ এক্সিকিউট হবে। মানে যখন যেটাকে ট্রু পাবে, ফার্স্টেই যেটাকে ট্রু পাবে সেটা এক্সিকিউট হবে। আমার সবগুলো কন্ডিশন ট্রু, কোনটা এক্সিকিউট হবে? ফার্স্টেরটা। সবগুলো ফলস, কোনটা এক্সিকিউট হবে? লাস্টেরটা। আমার চারটা কন্ডিশন আছে, 1 2 3 4, এর মধ্যে 1 2 ফলস, 3 ট্রু আর 4 ফলস, কোনটা এক্সিকিউট হবে? 3। 1 2 3 4, এর মধ্যে 1 ফলস, 3 4 2 3 4 সবগুলো ট্রু, কোনটা এক্সিকিউট হবে? 2। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, সো আমরা ইফ এলস ইফ যে স্টেটমেন্টটা সেটাও কিন্তু ধরতে পারলাম। ওকে, সো আমরা আজকে এতটুকু রাখছি, নেক্সট ডেতে আমরা সুইচ কেসে যাব। পিএসপি কি? পিএসপি সার্ভার কি? পিএসপির বর্তমান অবস্থাটা, দেন ভেরিয়েবল সম্পর্কে, অপারেটর সম্পর্কে এবং স্টেটমেন্ট সম্পর্কে। বলতে পারেন যে একটা ক্লাস নোট তৈরি করে নিয়ে আসবেন, যেটা আপনাকে বলা হলো যে আমি নাই, আপনি ক্লাস নেন, ওই নোট দেখে আপনি ক্লাস নেবেন, ঠিক এই টাইপের। বলো যে এখনো হবে না, আমি বোঝাতে পেরেছি? ওকে, একটা পেন